মাই হাজব্যান্ড লেখিকা সামহা সামিম পর্ব সংখ্যা ৩২ ও ৩৩। দেখুন, যান, রুমে গিয়ে দেখাও। আনার চোখ ছলছল করে ওঠে। সে এত কষ্ট করে সেই সকাল থেকে নিজেকে এত সুন্দর করে সাজিয়ে এখন কিনা এই লোক তার সাজ নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। আনিয়া প্রহেল থেকে নিজেকে ছাড়িয়ে নিতে কর্কশ কণ্ঠে বলে, দূর, কি শুরু করেছেন? আপনি বুঝার চেষ্টা করুন। এখন এই সব হবে না। আমার সাজ নষ্ট হয়ে যাবে। প্রহেল মোহনীয় চোখে টুক দিল। আনেয়াকে আরো নিজের সাথে চেপে ধরলো, কানে লুতুতে চুমু খেলো, ফিসফিস করে বলল, যার গর্ত দেখলে মাছ তো লাফিয়ে উঠবেই। তুমি বোঝার চেষ্টা করো। অশুভ লোক, আর একটা কথা বললে আমি আমি কিন্তু যাব না বলে দিলাম। প্রহেল ছলছল চোখে তাকায়। এই মুহূর্তে এই মেয়েটিকে তার প্রয়োজন। তার মেয়েটি কি বলছে? আর সাজ নষ্ট হয়ে যাবে, সে এখন যেতে পারবে না মানে কি? এই সবের প্রহেলের অসহায় মুখ দেখে বলে, ছোট ফ্লাওয়ার, প্লিজ রুমে চলো। সাজ নষ্ট হবে না, আমি সাজিয়ে দিব আবার, তবুও চলো। বস, বাইরে গাড়ি অপেক্ষা করছে আপনাদের জন্য। গেল গেল, তার এতক্ষণ কন্ট্রোললেস হওয়ার ফিলিংসে ১২টা বেজে গেল। সাগরের আগমন বার্তা। প্রহেল আনেয়াকে ছেড়ে রাগে চোখে দাঁতে দাঁত চেপে কপালে শিরা ফুলিয়ে বলে, তুই আসার আর সময় পেসনি না? সামির সাথে যে তোমার ইটিস পিটিস চলছে, বলবো আমি? ইয়ে বস, সরি সরি, আমি এখন যাই, হ্যাঁ? বলে কোনো রকম প্যাচারা না করে বাইরে আসলো সে। রিহান জিজ্ঞেস করলো, বস কোথায় মুরগির বাপ? সাগর জোরে নিঃশ্বাস নেয়। আর একটুতেই বেঁচে গেছে। সাগর মনে মনে বলে, প্রহেলকে বিছিয়ে একটা গালি দেয়। কি রে শালাম, এটা নাকি বস নাকি গুগল ম্যাপ? নিজেরটাও খবর রাখে, সাথে অন্যেরটাও। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনার বউয়ের কাছে গেলেই ছ্যাঁত করে উঠবে। কি রে মুরগির বাপ, কথা বলিস না কেন? ভবিষ্যৎ বউয়ের সাথে বাসর চিন্তা করস? রিহানের কথায় সাগর ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরে ভূতা মুখে বলে, শালা দিনে দুপুরে বউয়ের সাথে রোম্যান্স করছে, তুই গিয়ে নিয়ে আয়। কথাটুকু বলেই সাগর গাড়িতে গিয়ে বসলো। রিহান বিড়বিড় করতে থাকে। এদের এক একজনের মতিগতি আজব আজব, কিছুই বুঝে উঠতে পারে না। রুহেল আনেয়ার হাত ধরে দরজার দিকে এগিয়ে আসতে আসতে মুখে কালো করে নিজে আওড়াতে থাকে, যোগ্য রোম্যান্স না পেলে কানতে হবে আনানে। কথাটুকু শুনে আনেয়া ফট করে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। প্রহেলের অতি কাছে থাকায় আস্তে কথাগুলো বলা সত্ত্বেও সে খুব সহজেই শুনতে পায়। প্রহেল নিজস্ব প্রাইভেট জেটে মুখ ফুলিয়ে বসে আছে। আনেয়া ঘুরতে যাবে, ভালো কথা। তাই বলে লোকটা সবার সাথে না গিয়ে একা যাচ্ছে। মনে হচ্ছে সে দুঃখ প্রকাশ করতে যাচ্ছে তার ভাবার মাঝে। প্রাইভেট জেটটা আকাশে উঠে সময় যেন ছোট হয়ে এল। আনেয়া সেদিকে একবার তাকিয়ে প্রহেলের বাহু মাথা রেখে ঘুমিয়ে পড়ে। প্রহেল এক হাতে জড়িয়ে কপালে কিস করে। মাত্র কয়েক ঘন্টায় ভেতরে তারা ঢাকা ছেড়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরের আকাশে পৌঁছে গেল। ক্লান্তি নেই, ভিড় নেই, শুধু আরাম আর নিঃশব্দের বিলাস। বাংলাদেশ থেকে প্রাইভেট জেটে করে আসায় ৩ ঘন্টা ৩০ মিনিটে মালয়েশিয়ার এয়ারপোর্টে জেট ল্যান্ড করে। জেটে থাকা কালীন পুরো সময়টা প্রহেল আনেয়ার সারা শরীরে মুখশ্রীতে অজস্র চুমু দিয়েছে। ঘুমন্ত আনেয়া কোলে দিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে প্রহেল। কালো একটা গাড়ি সামনে আসতে উঠে বসে তারা। গাড়ি চলতে থাকে নিজ গতিতে। তার চারপাশে হালকা বাতাস বইছে। দেখতে দেখতে তার পৌঁছে গেছে তাদের হোটেলে। মনে হচ্ছে হোটেলের কাছে মোড়া বিশাল ভবনটার সামনে দাঁড়ানো শহরের কোলাহল যেন হঠাৎই থেমে গেল। আনেয়া ঘুম ঘুম চুপে প্রহেলের কোলে থেকে নেমে পড়ে। প্রহেল নরম হাতে জোড়া নিজের খসখসে হাতে নেয়। আলোর সাজানো বিশাল লবি, যেখানে প্রতিটা পদক্ষেপ বিলাসিতার ছোঁয়া। নারবেলের মেঝে পা পড়লে হালকা শব্দ হয়ে ওঠে। আর চারপাশে ছড়িয়ে থাকা মুখশ্রী সুগন্ধিত পুরো জায়গা জুড়ে আরো অভিজাত্য তুলে ওঠে। লিফটে ওঠার উপরের তলায় পৌঁছানোর জানালার বাইরে ভেসে উঠল কুয়াশামপুরের রাতের শহর। হাজার হাজার আলো, দূরের দাঁড়িয়ে থাকা টুইন আলোর যেন স্বপ্নের মতো। আনেয়া লিফট থামে গেল। পরে রুমের দরজা খুলে গেল। এক অদ্ভুত শান্তি। বাইরে ব্যস্ত শহর, কিন্তু ভেতরে নিঃশব্দ নিরাপত্তার এক জগৎ। সাগর, রিহান, সামি ও সামির ফ্রেন্ড লামহা ৪ জন কফি শপে বসে আড্ডা দিচ্ছে। আজকের মতো এত ভালো দিন আর আসবে কিনা সন্দেহ। সাগরের হাতে গিটার নিয়ে টুংটাং শব্দ তুলে গান ধরে। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা, কোন দোষে আয় পায় ভালোবাসার দাম না দিলা। আরে আরে মুরগির বাপ,
আমরা এখন কফি শপে আছি। এখানে বিষ নেই। সামি, সামি ইয়াংকি আছে। সাগর বিরক্ত চোখে তাকায়। গানটা তো পুরোটা শেষ করতে দিবি? আর এইদিকে সাগরের বিখ্যাত গান শুনে সামি সামহাম হেসে গড়াগড়ি খাচ্ছে। সিরিয়াসলি, কেউ এ ধরনের গান গায়? সেই কত পুরোনো দিনের গান। তবে খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে। সাগর মুখ পাংশুটে করে বলে, তুই একটা হল রিহু বেবি। আমি শুনি। ও হ্যাঁ, তুই তো আবার ওই কি জানি গান আছে না? কি জানি এটা মনে পড়ছে না, ওয়েট। বলেই গলা খাঁকরি দিয়ে জোরে জোরে বলে উঠল, ও পরাণের দামড়া রে, কালা কালা বেগুন আমার, আজকে আগুন দিমু, কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা চেয়ে খামো। বাকিটুকু বলার আগেই রিহান সাগরের মুখ চেপে ধরে। মুখমণ্ডল সাংঘাতিক রকমের লাল হয়ে গেছে। আর এদিকে বেচারি সামিয়া আর লামহাম গান শুনে হতভম্ব হয়ে বড় বড় চোখে তাকিয়ে আছে। ছিছি, কি নির্লজ্জ মার্কা গান। সামি সামহা একজন আরেকজনের মুখোমুখি চাওয়াচাই করছে। আপাতত তারা বুঝতে পারছে না এখন থেকে কি বসে থাকবে নাকি মান সম্মান হাতে নিয়ে দৌড় দিবে। যেইভাবে সেই কাজ। সামিয়া লামহা একে অপরের সাথে বলে উঠল, গান শুনে আমরা পুরোনো দিনে পুনরাবৃত্তি হওয়ার আগে ১, ২, ৩ দে দৌড়। বলেই দুইজন উঠে পড়ে দৌড়াতে লাগলো। রিহান সাগরকে দুই পায়ের ফাঁকে মাথা ঢুকিয়ে উড়াধুরা কিল দিতে লাগলো। সাগর মার খেয়ে বলতে লাগলো, রিহু বেবি ছেড়ে দে, আমার ডিম খুলে পড়ে যাবে। যৌবনে লাড়া দিছে যে সোজা আক্কাম করবার জন্য আমার পিছে পড়ে আছিস। বেচারা সাগর বুঝতে পারেনি যে সামান্য গান রিহান এত রিয়াক্ট করবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের শহরে এখনো রাত নামেনি। আনেয়া রুমে ঢুকে অবাক। এত সুন্দর রুম, মনে হচ্ছে যে এরকম এক রুমে ঢুকলো যা যেন আকাশের মাঝে গড়া এক স্বপ্নের প্রাসাদ। মেঘের ভেতর থেকে উঠে আসা একটি বেডরুম, যেখানে রাতের তারাগুলো ছাদ হয়ে ঝুলে আছে। চারপাশ মেঘে ঢাকা। নরম বেডের পাশে দুই সাইডে দুটি ক্যান্ডেল লাইট জ্বালানো। আনেয়া চোখ বড় বড় হয়ে তাকিয়ে রাখলো। সোহেল রুমে ঢুকলো। আনেয়াকে বিস্ময়ে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলো। আনেয়া বেডে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে। এত নরম তুলতুলে বেড, তার মনে হচ্ছে যে মাখনের উপর শুয়ে আছে। আনেয়া সিলিং এর উপরে তাকাতে মনোমুগ্ধকর দৃশ্যতে নয়নে মুগ্ধ হলো তার। তাকিয়ে আছে, পুরো সিলিংটা মনে হচ্ছে আকাশ। তারা খুলে এনে লাগিয়ে দিয়েছে। সোহেল আনেয়াকে উদ্দেশ্য করে বলল, দেখা হয়ে গেল, উঠে ফ্রেশ হয়ে আসো। নাকি আমার হাতে করবে? সমস্যা নেই, তোমার ইনার খুলতে আমার ভালোই লাগে। আনেয়া শোয়া থেকে লাফ মেরে উঠে বসলো। বুকে ফু দিয়ে বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মুখে লাগাম টানুন। যান, মুখে লাগাম টানলেও ওইটাই আমার তোমাকে টানে। আনেয়া লজ্জা পাচ্ছে না মাটিতে ২ ফাঁক হোক সে ঢুকে যেত। কোনো দিকে না তাকিয়ে দৌড়ে দিল ওয়াশরুমে, ঢুকে পড়ল। সোহেল ঘর কাঁপিয়ে হেসে উঠল। কলিং বেলের আওয়াজে নাজমা বেগম ওড়না আঁচল মুখ মুছে মুড়িয়ে দিল। দরজা খুলে দিতেও অবাক হয়ে দাঁড়ালো। আরে বাবা, তুমি ভেতরে আসো। ফারদার রেজা হাতে রাখা মিষ্টি ফল নাজমা বেগমের হাতে দিল। সোফায় গিয়ে বসলো। নাজমা বেগম সৌজন্যমূলক আচরণ করলেন। বাবা, তুমি এখানে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। না না আন্টি, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই, খাবো না, আপনি বসুন। নাজমা বেগম শুনলেন না। এই ছেলেটা যদি সেই দিন না থাকতো তাহলে তো তার মেয়েটাকে দেখার সৌভাগ্য হতো না। নাজমা বেগম শুনলেন। ইনারকে ডেকে রান্নাঘরে চলে গেলেন। রফিক সাহেব ফারদার রেজা আসার কথা শুনে রুম থেকে বেরিয়ে আসলেন। ফারহাদ রেজা পাশে সোফায় বসে পড়লেন। ফারহাদ রেজা সালাম দেয়। রফিক সাহেব সৌজন্যমূলক সালামের উত্তর ফেরত দেন। তো ফারদান, কি মনে করে আসলে? ফারহাদ রেজা হতমত খেয়ে গেল। যাই, কি বলবে এখন সে? কোনোরকম মুখে হাসি ফুটিয়ে তোয়াজা করে চেষ্টা করলো। আসলে আঙ্কেল, তেমন কিছু না, এমনি আসছি আনেয়ার খোঁজ খবর নিতে। আনে এখন কেমন আছে? বলে আশেপাশে চোখ বুলাচ্ছে, যেন খুব করে কিছু একটা দেখার তৃষ্ণা তাকে মেটানোর চেষ্টা করছে। রফিক সাহেব চায়ের কাপ হাতে নিয়ে বলল, আনে ভালো আছে, এখন বাড়িতে নেই। ফারদার কপালে ভাঁজ পড়লো। এখন বেলা ৪:৫০, এই সন্ধ্যায় আবার কোথায় যাবে? জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, কিন্তু কিছু মনে না করলে আমি কি জানতে পারি ও কোথায়? রফিক সাহেব নির্বিকার ভঙ্গিতে নির্দ্বিধায় ছাড়াই বললেন, জামাইয়ের সাথে মালয়েশিয়া ঘুরতে গিয়েছে। কি? হঠাৎ করে এমন রিয়াকশন করায় রফিক সাহেব ফারহাদের মুখের দিকে তাকালো। হয়তো বোঝার চেষ্টা করছে সামান্য কথায় এত রিয়াক্টের মানে কি। ফারহাদ রেজা ঢোক গেলে তার বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছে। চোখ দুটো কেমন বড় হয়ে গেছে। ফারহাদ রেজা কিছু না বলে গম্ভীর স্বরে বললেন, আঙ্কেল, আমি আসছি, জরুরি কাজ পড়ে গেছে, অন্য একদিন আসবো। বলে তাড়াহুড়ো করে বাসা ছেড়ে বেরিয়ে পড়লেন। যান, যান, উঠো, আর কত ঘুমাবে? রোল থেকে উঠে আসার পর থেকে আনিশা ঘুম দিচ্ছে। এখন সন্ধ্যা ৬:৫০ বাজে, ওঠার নামগন্ধ নেই। প্রহেল আবারও ডাকে, তবে আনিয়া নড়েচড়ে আবার আরামের ঘুমে স্বস্তি নিচ্ছে।
সোহেলের আবার দুষ্টু আসে মাথায়। আনেয়ার গলায় মুখ ডুবিয়ে দেয়। নাক চেপে আনেয়ার কেঁপে ওঠে। ঘুমে ঢুলঢুল হচ্ছে যাওয়া চোখ দুটো ফুস করে পাঠিয়ে দেয়। আনেয়া সোহেলকে নিচে পড়ে থাকতে বেচারার চ্যাপটা সোজা হয়ে গেছে। তা দেখে সোহেল আরো চেপে গলার কিস করে ফিসফিস করে বলে, অনেক ঘুমিয়েছো, আমাকে না ঘুমিয়েতে দিয়ে রাতে লোড কিন্তু বেশি পড়বে। রেডি তো? আপনি কি ভারী, উঠুন আমার উপর থেকে। উফ মাই লেডি, আমার ওজন নিতে কষ্ট হয় আর আমার ওইটার ধাক্কা বুঝি খুব আরাম দেয়।